খবর সংযোগের টপ নিউজের আজকের এপিসোডে একটা চরম মজার এবং চমকপ্রদ বিষয় নিয়ে আলোচনা করব। কল্পনা করুন একজন শক্তিশালী বন্ধু যে সব সময় আপনার পাশে ছিল হঠাৎ করে আপনাকে বলল, দুঃখিত আমি আর সাহায্য করতে পারবো না। তখন আপনার অবস্থা কী রকম হবে? ঠিক একই ঘটনা ঘটছে রাশিয়া এবং চীনের মধ্যে। পুতিনের রাশিয়া যেখানে অর্থনৈতিক সংকটে ডুবে যাচ্ছে, সেখানে তার সবচেয়ে বড় বন্ধু তাকে না বলে দিয়েছে। কিন্তু কেন? কি এমন হয়েছে? আর এর পরিণতি কি হতে পারে? সবকিছু জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, লাইক বাটনে একটা ক্লিক করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি। চীন রাশিয়াকে না বলল, পুতিনের অর্থনীতি ধসের দ্বার প্রান্তে। প্রথম অধ্যায় রয়েছে রাশিয়ার অর্থনৈতিক বিপর্যয়। রাশিয়ার অর্থনৈতিক কতটা খারাপ অবস্থায় একটু দেখে আসা যাক। দেখুন বন্ধুরা, 2022 সালে ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা দিনে দিনে খারাপ হতে যাচ্ছে। কারণ এটা প্রায় 4 বছর হতে যাচ্ছে যুদ্ধটা। বড় কোনো যুদ্ধ যদি যে কোনো দেশেই হোক না, সে যতই অর্থনৈতিকভাবে শক্তিশালী বা পরাশক্তি হোক, তাদের কিন্তু এফেক্ট পড়বেই। সেই এফেক্টটা এখন রাশিয়ার উপরে পড়ছে। কিন্তু 2024-25 সালে এসে পরিস্থিতি হয়ে গেছে একেবারে আশঙ্কাজনক। মূল সমস্যাগুলো কি কি? নাম্বার 1, সুদের হার আকাশ ছোঁয়া। রাশিয়ার সেন্ট্রাল ব্যাংক সুদের হার বাড়িয়ে করেছে 21%। কল্পনা করুন কোনো ব্যবসায়ী এই রেটে লোন নিয়ে ব্যবসা চালাতে পারবে? আপনাদের কাছেই প্রশ্ন রাখলাম। নাম্বার 2, মুদ্রাস্ফীতি। ইনফ্লেশন হয়েছে 9.5% থেকে 21 থেকে 22%। মানে মানুষের আয় আছে কিন্তু ক্রয় ক্ষমতা খুব কমে গেছে। নাম্বার 3, কোম্পানিগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। শুধু 2025 সালে প্রথম 6 মাসে 30.4% কোম্পানি লোকসানে চলছে। এটা 2020 সালের করোনা মহামারীর পর সর্বোচ্চ। নাম্বার 4, শ্রমিক সংকট। 2.7 মিলিয়ন শ্রমিক কম, যুদ্ধে মানুষ গেছে, দেশ ছেড়ে পালিয়েছে। কারখানায় কাজ করবে কে? এটা একটা বড় প্রশ্ন। গ্যাসপ্রমের করুণ অবস্থা। এবার আসি গ্যাসপ্রমের কথায়। রাশিয়া এই গ্যাস কোম্পানি একসময় ছিল দেশের অর্থনীতির মেরুদণ্ড। 2023 সালে ক্ষতি $7 বিলিয়ন, 2024 সালে ক্ষতি $10 বিলিয়ন, আর 2025 সাল শেষে এটার একটা ক্ষতির রেশিও আসবে। এখনো আসেনি সেটা। আগামী 10 বছরে প্রত্যাশিত ক্ষতি কি রকম হতে পারে যদি এইভাবে চলতে থাকে? $179 বিলিয়ন। কেন এমন হলো? ইউরোপীয় বাজার হারিয়ে ফেলেছে। কিছু কিছু ইউরোপিয়ান দেশ ডার্ক ফিল্টার মাধ্যমে রাশিয়ার জ্বালানি তেল কিনছে, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। ইউরোপ ছিল তাদের সবচেয়ে বড় কাস্টমার, এখন সেই বাজার প্রায় বন্ধ। দেউলিয়াত্বের বন্যা। কয়লা শিল্পে 23টি কোম্পানি বন্ধ হয়ে গেছে। আরও 53টি দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। শপিং মলগুলো 800টি শপিং মল দেউলিয়া হওয়ার ঝুঁকিতে। ট্রান্সপোর্ট সেক্টর কী রকম অবস্থা? 30% ফ্রেট ক্যারিয়ার দেউলিয়াল হতে পারে। রিয়েল এস্টেট 44% বিনিয়োগ কমেছে। মানুষ বাড়ি কিনতে পারছে না, কারণ মর্টগেজ সুদের হার 25 থেকে 30%। দ্বিতীয় অধ্যায় রয়েছে চীন কেন না বলল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পুতিন যা চেয়েছিলেন, পুতিন চীনের কাছে একাধিক ডিল প্রস্তাব করেছিলেন কিছুদিন আগেই। নাম্বার 1, গ্যাস এক্সপোর্ট বাড়ানো। কাজাখস্তানের মধ্যে দিয়ে চীনে 35 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস রপ্তানি করতে চেয়েছিলেন। নাম্বার 2, ইউয়ান লোন। রাশিয়া চীনা ব্যাংক থেকে ইউয়ানে লোন নিতে চেয়েছিলেন। নাম্বার 3, সামরিক খাত কমানোর প্রস্তাব। ট্রাম্প ও পুতিন একসাথে চীনকে সামরিক বাজেট কমানোর আহ্বান জানিয়েছিলেন। চীনের জবাব? চীনের সব কিছু জবাব ছিল না। চীন প্রতিটি প্রস্তাব ঘুরিয়ে প্রত্যাখ্যান করেছে। কেন? কারণ নাম্বার 1, ভূ রাজনৈতিক বাস্তবতা। চীন বুঝে গেছে যে রাশিয়া এভাবে যুদ্ধ চললে তাদের অর্থনীতি দুর্বল হয়ে পড়বে। একটা দুর্বল বন্ধুর সাথে গভীর সম্পর্ক মানে নিজের পায়ে কুড়াল মারা। কারণ নাম্বার 2, আমেরিকার নিষেধাজ্ঞার ভয়। চীনা ব্যাংকগুলো এখন রাশিয়ার লেনদেন যতটুকু পারছে এড়িয়ে চলছে। ব্যাংক অফ চায়না সরাসরি নিষিদ্ধ রাশিয়ান ব্যাংকগুলোকে পেমেন্ট বন্ধ করে দিয়েছে। 98% চীনা ব্যাংক রাশিয়া থেকে সরাসরি ইউয়ান পেমেন্টে প্রত্যাখ্যান করছে। কেন? সেকেন্ডারি স্যাংশনের ভয়। চীন জানে যে আমেরিকা যদি চীনা ব্যাংকগুলোকে টার্গেট করে, তাহলে তারা আমেরিকান ফাইন্যান্সিয়াল সিস্টেম থেকে
কাট অফ হয়ে যাবে। কারণ নম্বর 3, সস্তায় তেল গ্যাস কিনছে। মজার ব্যাপার হলো চীন যদিও রাশিয়াকে সাহায্য করছে না, কিন্তু রাশিয়া তেল গ্যাস কিনছে দারুণ সস্তায়। ফায়ার সেল প্রাইস, রাশিয়া তেল রপ্তানি প্রায় 20% চীন কিনছে। চীনের জন্য এটা উইন উইন, কম দামে শক্তি পাচ্ছে, আবার আমেরিকাকেও বেশি রাগাচ্ছে না। কারণ নম্বর 4, পাওয়ার ব্যালেন্স। চীন এখন বুঝে গেছে যে এই সম্পর্কে সেই বস, রাশিয়া তাকে প্রয়োজন, কিন্তু চীনের রাশিয়াকে সেভাবে প্রয়োজন নেই, তাই চীন তার নিজের শর্তে খেলছে। এবার তৃতীয় অধ্যায় কি আছে? তৃতীয় অধ্যায় আছে পরিণতি এবং ভবিষ্যৎ। রাশিয়ার জন্য এর মানে কি? যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হবে। বিশ্লেষকরা বলছেন রাশিয়া আর মাত্র 3 থেকে 5 বছর যুদ্ধ চালাতে পারবে এই অর্থনৈতিক অবস্থায়। কেউ কেউ বলছে 1 থেকে 1.5 বছর। বিভিন্ন জনের বিভিন্ন ধরনের হিসাব, আর এই হিসাবগুলো করছে কারা জানেন? পশ্চিমারা। তাদের হিসাবের কি অবস্থা তারা নিজেরাই জানেন। তাদের নিজেদের ইকোনমি ডাউনের মুখে দেশে দেশে বিক্ষোভ হচ্ছে, তারা আবার আরেকটা দেশের প্রেডিক্ট করে। সাহস কম না। 2025-26 সালের মধ্যে পরিস্থিতি সংকটে পরিণত হতে হবে। তারপর বাজেট সংকট। রাশিয়ার বাজেটে 40% এখন যুদ্ধে খরচ হচ্ছে। ন্যাশনাল ওয়েলফেয়ার ফান্ড যুদ্ধ শুরুর পর থেকে 44% কমে গেছে। এরপর জনগণের উপর চাপ। যদিও জিডিপি বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের জীবন ধীরে ধীরে কঠিন হচ্ছে। মূল্যস্ফীতির কারণে তাদের আয় কমে যাচ্ছে। এরপর রয়েছে পুতিনের কূটনীতিক বিপর্যয়। এটা পুতিনের জন্য একটা বিশাল পররাষ্ট্রনীতির ব্যর্থতা। তিনি ভেবেছিলেন চীন সব সময় তার পাশে থাকবে, কিন্তু বাস্তবতা হলো চীন তার নিজের স্বার্থই আগে দেখছে এবং চীন সব সময় সেটাই করে। চীনের কৌশল, চীন একটা চমৎকার কৌশল খেলছে। রাশিয়াকে পুরোপুরি ছাড়ছে না, কারণ তার শত্রুরাই আমেরিকার শত্রু। আবার গভীরভাবে জড়াচ্ছেও না নিষেধাজ্ঞার ভয়ে। রাশিয়ার দুর্বলতা থেকে সুবিধা নিচ্ছে, সস্তায় তেল গ্যাস কিনে নিজের শক্তি বাড়াচ্ছে, সামরিক ও অর্থনীতি। বিশ্ব ব্যবস্থার প্রভাব কীরকম? ইউক্রেনের জন্য আশার আলো। রাশিয়ার অর্থনৈতিক দুর্বলতা মানে তারা দীর্ঘমেয়াদে যুদ্ধ চালাতে পারবে না। ইউক্রেন যদি টিকে থাকতে পারে, রাশিয়া হার মানতে বাধ্য হবে, কিন্তু এটা ইউক্রেনের কল্পনা। যে গতিতে রাশিয়া এগিয়ে যাচ্ছে, একটার পর একটা ভূমি দখল, কোন দিন পুরো ইউক্রেনটা দখল করে নেবে, তখন পশ্চিমারা আঙুল চুষবে। ভারতের অবস্থান, ভারত ও রাশিয়ার তেল কিনছে সস্তায়, কিন্তু ভারত আরও সতর্ক, কারণ তারা আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখতে চায়। কিছুদিন আগে 10 বছরের প্রতিরক্ষা চুক্তি করেছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। ইউরোপের জয়। ইউরোপ যখন রাশিয়ার গ্যাস বয়কট করেছিল, অনেকে ভেবেছিল তারা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে রাশিয়ায় বেশি ক্ষতিগ্রস্ত। ভুল কথা। কারণ হচ্ছে ইউরোপ যে গ্যাস এবং তেল কিনছে, এগুলো রাশিয়ারই ঘুরে আরেকটা দেশের মাধ্যমে তারা কিনছে, তারা এটা নিজেরাও জানে না। এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? নাম্বার 1, কোনো বন্ধুত্ব চিরস্থায়ী নয়। আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। চীন রাশিয়ার বন্ধু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সেটা তার জন্য লাভজনক। নাম্বার 2, অর্থনৈতিক শক্তি ইকুয়াল টু সামরিক শক্তি। রাশিয়ার শক্তিশালী সেনাবাহিনী আছে, কিন্তু দুর্বল অর্থনীতি। দীর্ঘমেয়াদে এটা কতটা টিকবে সেটা প্রশ্ন করাই যেতে পারে। নাম্বার 3, নিষেধাজ্ঞা কাজ করে। অনেকেই বলেছিল পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়া কিছু করতে পারবে না, কিন্তু দেখুন ধীরে ধীরে তার প্রভাব কিন্তু পড়তে শুরু করছে, এটা স্বাভাবিক। নাম্বার 4, অতি নির্ভরশীলতা বিপজ্জনক হতে পারে। রাশিয়া তেল গ্যাসের উপর অতিরিক্ত নির্ভরশীল ছিল, যখন সেই বাজার হারিয়েছে, পুরো অর্থনীতি নড়বড় হওয়ার পথে রয়েছে। এর ভবিষ্যৎ কি হতে পারে? আমার সঙ্গে আপনারা একটু প্রেডিকশনটা মিলিয়ে নেন তো। সিনারিও নাম্বার 1, রাশিয়া শান্তি চুক্তির দিকে যাবে। যদি অর্থনৈতিক চাপ আরও বাড়ে, পুতিন ইউক্রেনের সঙ্গে সন্ধি করতে বাধ্য হতে পারেন, তবে এটা হবে তার জন্য একটা বিশাল পরাজয়। সিনারিও 2, চীনা প্রভাব আরও বাড়বে। রাশিয়া চীনের জুনিয়র পার্টনার হয়ে যেতে পারে। চীন রাশিয়ার প্রাকৃতিক সম্পদ নিয়ে নেবে, আর রাশিয়া হয়ে যাবে চীনের কাঁচামাল সরবরাহকারী। সিনারিও 3, অভ্যন্তরীণ সংকট। যদি অর্থনীতি আরও খারাপ হয়, রাশিয়ার ভেতরে রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। বন্ধুরা, এই 3টা প্রেডিকশনের মধ্যে কোনটা সঠিক বা কোনটা ঘটতে পারে আপনারা একটু কমেন্টে জানিয়ে নিন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে রাশিয়ার অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে এবং তারা সবচেয়ে বড় বন্ধু চীন তাকে না বলে দিয়েছে। এটি ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা দেখছি কিভাবে একটা সুপার পাওয়ার তার ভুল সিদ্ধান্তের মাসুল দিচ্ছে। আপনার মতামত কি? রাশিয়ার ভবিষ্যৎ কি হবে মনে করেন? কমেন্ট সেকশনে জানান। আর হ্যাঁ, লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করুন আরও এইরকম ভিডিওর জন্য, আর বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন,
আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। প্রমোশন এবং বিজ্ঞাপনের জন্য ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশনে যোগাযোগ করতে পারেন। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি, কথা দিচ্ছি আগামীকাল আবার দেখা হবে। তবে টপিক থাকবে আরও থ্রিল। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।